কোনো বউয়ের কাছেই স্বামী 100% ভালো হতে পারে না। জি, কোনো মেকি কথা না। যে এবং 100% হতে পারে না। স্ত্রীর চোখে স্বামী, সে বাইরে যতই সুপারস্টার হোক, ঘরে সে সুপারস্টার না, ঘরে সে এই তো জীবন, এই তো জীবন, কিছু হাসি, কিছু ক্রন্দন, কিছু হাসি, কিছু ক্রন্দন, ছোট ছোট দুঃখ সুখের অপরূপ বন্ধন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হলাম স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠান নিয়ে। সাথে আছি আমি আনিসুর রহমান, এবং আজ আমাদের স্টুডিওতে এক দম্পতি উপস্থিত আছেন, আশিক হাসান এবং তানজিনা ইসলাম দম্পতি, এবং সাথে আছেন আমাদের ছোট্ট মামুনি এরিসভা হাসান। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এবার আর কথা নয়, স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি মাধ্যমে আপনারা জানতে পারেন যে আমাদের অতীতের জীবন গল্প সম্পর্কে, এবং সেই সাথে জানা অজানা নানা বিষয় সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগা থেকে শুরু করেই কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি। আর এবার যে অতিথি অর্থাৎ যে দম্পতি এসেছেন আমাদের স্টুডিওতে, সেই দম্পতির কাছ থেকে শুনবো তাদের বিভিন্ন বিষয়ে কথাবার্তা থাকছে, তাদের জীবনের বিভিন্ন জানা না জানা অনেক কথাই আপনারা হয়তো শুনবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশিক হাসান ভাই, আপনার কাছে চলে যাচ্ছি। যে আপনি তো প্রাইভেট সেক্টরে আছেন, এবং প্রাইভেট সেক্টরে এমন একটা জায়গাতে আছেন যে মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করছেন, এবং সেই মানব সম্পদ উন্নয়নের একজন প্রধান। তো এবার জীবন গল্প অনুষ্ঠানে এসেছি যে আপনি তো মানব সম্পদ উন্নয়ন করছেন, এবার যে পারিবারিক জীবনের দিকে একটু দেখি যে আপনার পরিবার নিয়ে আপনি কেমন জীবন যাপন করে কেমন আনন্দ উপভোগ করছেন। জি, থ্যাংক ইউ মানিশ ভাই। ফার্স্ট অফ অল আমি খুব প্রিভিলেজ মনে করছি যে আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্মে যে আপনি আমাদেরকে ইনভাইট করেছেন, এবং আপনাদের স্টুডিওতে ইনভাইট করেছেন, আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। তো সেই জন্য আপনাকে, আপনার যারা টিম মেম্বার যারা আছেন সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। জি, হ্যাঁ, আসলে আমি কাজ করছি এখন জেনারেলে। আমি বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতেই কাজ করছি। ক্যারিয়ারের শুরুর দিকে অন্যান্য কিছু ইন্ডাস্ট্রিতে ছিলাম, বাট দেন হচ্ছে আমি এখন যেখানে আছি, আমি এখন জেনারেলে আছি, হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে। তো যেটা বলছিলেন, হ্যাঁ, মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করতে হয়, এখানে কাজ করছি। এটা আমার একটা ইন্সপিরেশনের জায়গা, এবং একটা লং ড্রিম ছিল যে আমি আসলে আমার এডুকেশন থেকে শুরু করে পড়াশোনাও ছিল হিউম্যান রিসোর্সে, পাশাপাশি ইন্টারন্যাশনাল বিজনেসে। তো ওটার উপরেই শেষ করার পর হচ্ছে যে এই জায়গাটাতেই সুযোগ হয় যোগদান করার, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই সেক্টরে কাজ করছি, শিখছি, এখনো শিখে যাচ্ছি, সামনে ইনশাল্লাহ শিখবো। বাট আমাদের যেটা হয় যে, হ্যাঁ, পারিবারিক জীবনের কথা বলছেন, পারিবারিক জীবনটা নিয়ে যদি বলি, আমার সবচেয়ে বড় যদি বলি যোগ্যতা বা আমার সবচেয়ে বড় কোয়ালিফিকেশনস যেটা হচ্ছে যে আই এম ব্লেসড উইথ দিস ফ্যামিলি। এটা আমার সবচেয়ে বড় কোয়ালিফিকেশনস যদি বলতে চাই, এবং এটার উপর আমার বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নাই। আই এম ব্লেসড যে আমি এই ধরনের ফ্যামিলিতে আসলে সুযোগ পেয়েছি মানে জন্মগ্রহণ করার, বা আমার এই পরিবারটা যে আল্লাহ আমাকে এখানে তৌফিক দিয়েছেন। আমি একটু যদি বলতে চাই, আমার আব্বা আছেন ফ্যামিলিতে, আমার আব্বা আম্মা, আমার ছোট বোন আছে একটা, আমি, আমার মিসেস, আর আমাদের মেয়ে। জি, ছোট্ট একটি পরিবার, খুবই 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 সাজানো গোছানো। আমার আব্বা একজন উচ্চপদস্থ আমলা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তো উনিও মাঝখানে আমাদের যদি পরিবারের কথা বলি, আমাদের পরিবার নিয়ে যদি আলোচনায় আসি, সেক্ষেত্রে অবশ্যই পরিবার নিয়ে তো মানুষ, দর্শকরা তো অধীর আগ্রহে বসে আছে যে আজকে অতিথির কাছ থেকে তার জীবন গল্প শুনবে। জি, সবচেয়ে বড় একটা ঝড় যেটা গিয়েছে এটা বলতে হবে, আপনি জানেন। তারপর একটু বলি যে আমার আব্বা যখন স্ট্রোক করে কোমায় চলে গেলেন, আমার ফাদার স্ট্রোক করে কোমায় ছিলেন 29 দিন কোমায় থাকার পর ওখান থেকে ব্যাক করেছেন, বাসায় আছেন। বাট মানে এই ঘটনাটা আমাদের জন্য অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে, অনেক বড় একটা শিক্ষা ছিল এটা আমাদের জন্য। ইটস বিন এ লাইফ লেসন ফর অল অফ আস।
এটা আমাদেরকে আগের যে কোনো সময় থেকে অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক পরিণত করেছে। তো যেটা বলছিলাম যে এই পরিবারে উন্নয়নে আমার কন্ট্রিবিউশন একেবারেই কম, বেয়ার মিনিমাম, ইনফ্যাক্ট নাই। কারণ যারা বাকিরা আছেন তারাই বেসিক্যালি দেখে আমি উন্নয়ন করে যাচ্ছি। নিজের উন্নয়নে আমার আসলে আমি বলবো যে এখানে উন্নয়ন করার বা আসলে এদেরকে যারা মেম্বার আছেন তাদের উন্নয়নে আমার যোগ্যতার জায়গাটা তো আসলে আমি মনে করি যে আমার খুব বেশি, আমি মনে করছি যে আসলে আমার ওই জায়গাটাতে আছে। তবে এই অকপটে যে স্বীকার করে দিচ্ছেন, আমার মনে হয় যে এই ধরনের জায়গা বা মানসিকতারও কিন্তু বেশ ঘাটতি আমাদের সমাজে। জি হ্যাঁ, আসলে সত্যি কথা যেটা আসলে নিজের ঘাটতিটা বা নিজের ভুলটা বা দোষ ত্রুটিটা অ্যাকনলেজ করা, এটাও কিন্তু অনেক বড় একটা প্রাপ্তির জায়গা, অনেক বড় একটা যোগ্যতা যে এটাকে অকপটে স্বীকার করে নিতে হবে। আমি কেন বলছি, কারণ আমি আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের কন্ট্রিবিউশন এবং রোলটা এমন, এটা এতটা ব্যাপক এবং এত বড়, ওই জায়গাটাতে আমার অংশগ্রহণ বা আমার কন্ট্রিবিউশনটাকে আমি সেটা এক্সিস্টই করতে দেখি না। কারণ বাকিরা যারা আছেন তারা এইভাবে ফ্যামিলিটাকে যেভাবে তারা ধরে রেখেছে, তো ওই জায়গা থেকে আসলে আমার এই উপলব্ধি। বাবার কথা যেটা বলছিলেন যে সেখান থেকে হচ্ছে অনেক বেশি শিক্ষা নেওয়ার একটা বিষয়, যে বাবা ঘুমোতে চলে গিয়েছেন এবং আপনি তার একমাত্র পুত্র সন্তান, আপনার ছোট বোন রয়েছে, সেখান থেকে যে ফ্যামিলিকে নিয়ে আসলে সেখান থেকে একটা মানে দুঃসহ একটা স্মৃতি এবং একটা যাত্রা আমাদের জন্য। আপনারা মধ্যে যে এখন আমরা অনেকটাই ভালো রেখেছেন, জি জি আমরা চাই, জি। তো সেদিক থেকে আপনার কি শিক্ষা অর্জন, যে বাবা যখন ঘুমোতে চলে গিয়েছেন তখন একটা সন্তান হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছিল যে আকাশটা গিয়ে পড়ছে মাথায়? এতটুকু বলবো, ঘটনাটা ঘটেছে আপনার 2014 সালের নভেম্বরের 22 তারিখ। আমার আব্বার স্ট্রোক করেছিলেন, আমার এখনো এটা মনে আছে, এটা মনে আছে, এটা মনে থাকবে ইনফ্যাক্ট। তো 22 নভেম্বর 2014 সালের আগে আমার সারা জীবনে যত শিক্ষা ছিল, ওই দিনের পরের যে শিক্ষাটা, এই আগে সব মানে সব এত যত মানে জন্মের পর থেকে যত শিক্ষা হয়েছে আমার, পুরোটাকে সুপারসিড করে গেছে আমার ওর পরের শিক্ষা। খালি এতটুকু বলবো। তো মানে এটা আমার জন্য অনেক বড় একটা শিক্ষা, অনেক বড় একটা শিক্ষা, অনেক অনেক। জি জি, আসলে ওই মুহূর্তে একটা জিনিস আগে থেকে যেটা দেখে এসেছি, আব্বা অসুস্থ হওয়ার পরে যখন জিনিসগুলো দেখলাম যে আসলে তা না, এখানে আরো অনেক অন্যরকম কিছু আছে এখানে, বা অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, অনেক পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল, অনেকের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল, অনেক ধরনের পরিবর্তন অপ্রত্যাশিতভাবে সামনে উঠে আসলো। কিছু চোখে আঙ্গুল দিয়ে কিছু জিনিস দেখানো হলো, তখন হ্যাঁ বন্ধুত্ব চেনা হলো, কিছু ফ্যামিলি থেকেও মানুষ চেনা হলো। জি জি জি, তো এই জিনিসগুলো আসলে কৃতজ্ঞ, আসলে আমি কৃতজ্ঞ সবার প্রতি। মানে বাস্তবতাটাকে আপনি তখন দৃশ্যমান আপনার চোখে একদম প্রকটভাবে আমার সামনে আরো স্পষ্ট হয়েছে। স্পষ্টীকরণ যেটাকে বলে, স্পষ্টীকরণের প্রক্রিয়াটা ছিল হচ্ছে আমার এই পরবর্তী যাত্রাটা। জি, কারণ অনেক কিছু থেকে শিখেছি, এবং যেটা থেকে শিখেছি ওটা দেখে শেখা থেকে অনেক বড়ভাবে আমার কাছে আমার মধ্যে আসলে জিনিসটা মানে ধারণ করেছে জিনিসটা, এবং এই ধারণ করা শিক্ষাটা আসলে আমার জন্য সহজ করে দিয়েছে সামনে যাত্রাগুলোকে দেখার জন্য। জি জি, করে আসছি, এবং অনেক অনেক, এবং এটা আমাকে আগের যে কোনো সময় থেকে অনেক বেশি মানে প্রস্তুতিতে বলবো যে আপনার সহযোগিতা করেছে। কাজেই কৃতজ্ঞ সবার প্রতি যারা ওই সময়টাতে পাশে ছিলেন না, তাদেরটা আগে বলছি, তারাও এই শিক্ষার একটা বড় অংশ, তাদেরকেও মানে আপনার ইয়ে করতে হবে, স্বীকার করতে হবে। বাট যারা ছিলেন তাদের প্রতি অবশ্যই আমার কৃতজ্ঞতার আসলে বলে বোঝানোর কোনো সুযোগ নেই। আসলে এটা একটা মানে সব দিক থেকে মিলে একটা অনেক বড় অভিজ্ঞতা এবং শিক্ষা। জি, চলে যাচ্ছি এবার আমাদের তাজমা ভাবির কাছে। ভাবি, সেটি হচ্ছে আপনাকে দেখে অনেকটা মনে হচ্ছে যে আপনি খুবই প্রাণবন্ত একজন মানুষ, এবং আপনি চমৎকার মিষ্টভাষী এবং মিষ্ট হাসি, যেটি নিশ্চয়ই দর্শকরা আপনারা দেখছেন। তো সেই সুবাদে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই আজকের যিনি আমাদের আপনার সহধর্মিনী যিনি আছেন, আশিক ভাই, তিনি তো অলওয়েজ একজন স্মার্ট, আমি স্মার্ট একজন মানুষের মানবিক উন্নয়ন নিয়ে তিনি কাজ করছেন, যদিও অকপটে স্বীকার করছেন যে ফ্যামিলিতে কোনো কনফ্লিকশন নাই, এটা স্বীকার করছেন নির্বিঘ্নে, আপনি বলবার আগেই স্বীকার করছেন। আচ্ছা, যাই হোক, তো স্বামী হিসেবে কেমন, এবং তার সাথে আপনার এই
পরিচয়, বিয়ে, এই পর্বটা কিভাবে? আচ্ছা, পরিচয় যদি প্রথম থেকে আচ্ছা, প্রথম প্রশ্ন হলো স্বামী হিসেবে কেমন। তো কোনো বউয়ের কাছেই স্বামী 100% ভালো হতে পারে না। জি, কোনো মেকি কথা না। এবং 100% হতে পারে না। স্ত্রীর চোখে স্বামী, সে বাইরে যতই সুপারস্টার হোক, ঘরে সে সুপারস্টার না, ঘরে সে। তো আলহামদুলিল্লাহ, আপনি অলরেডি আমার পরিবার সম্পর্কে জেনেছেন। সো আমাদের ছোট পরিবারে আমাদের প্রত্যেকজন, এবং আমার ফাদার ইন ল যদিও উনি অসুস্থ, বাট তারপরেও আমাদের প্রত্যেকটা পরিবার মেম্বারদের পুরা পরিবারটাকেই আমরা মনে করি যে একটা মানে অর্গানাইজেশন, এবং সবার যে এক একজনের যে রোলগুলা এখনো সবাই আপন করে কাজ করে আর কি, মানে যদি আমরা একটা অর্গানাইজেশন হিসেবে চিন্তা করি। সো আমার শ্বশুর বা আমার আব্বুজি উনি এখনো আমাদের হেড, উনার এখনো মাথা, এবং উনার হ্যাঁ তা উনার সাথে ডিসকাশন করা ছাড়া আমরা কোনো কিছু করি না, কোনো একটা স্টেপ নেই না। এবং উনি আমাদেরকে যেভাবে ছায়া দিয়ে রেখেছেন একদম, মানে উনার ছায়া ছাড়া হয়তো আমরা এতটা গ্রো করতে পারতাম না আর কি। সো এবং আমার মাদার ইন ল আম্মুজি, উনি যেহেতু আমি একজন ওয়ার্কিং মাদার, আমার পক্ষে আমার মেয়েকে মানে পুরা দায়িত্ব নিয়ে উনি সারাদিন রাখেন, টেক কেয়ার করেন। আমি ওনার সাথে থাকলে আমার কোনো চিন্তা করার কিছু থাকে না, আমি আমার বাইরের কাজ ওয়ার্ল্ড ওইটাকে আমি নিজের মতো কোনো ধরনের টেনশন ছাড়াই আমি করতে পারি আল্লাহর রহমতে। এই সাপোর্টগুলো, এবং আমার ননদ উনিও ছোট, এবং সেও যেভাবে বাসাটাকে গুছিয়ে রাখছে, এবং তার মেয়ে হিসেবে তার যে দায়িত্বটা, বাবার ওষুধ খাওয়ানো, মা ঠিক টাইমলি খেয়েছে কিনা, এবং এগুলা করাও যে সে খুব সুন্দর করে আসছেন। সো যেটা বললেন যে আমার আসলে জায়গাটা কোথায় এই ইনস্টিটিউশনের, তো আমারও জায়গাটা আসলে ওই যে মেয়েদের, বা আমি নিজেকে মেয়েই মনে করি পরিবারের নারী হিসেবে, মানে আমি মেয়েই মনে করি, এবং আমাকে সবাই ওভাবেই গ্রহণ করে নিয়েছে। সো মেয়ে হিসেবে আমার বাবা মার প্রতি যেই দায়িত্ব আমি মনে করি যে আমি ওটা পালন করার চেষ্টা করছি। সেই হ্যাঁ জি, ওনাদেরকে আমি বাবা মাই মনে করি। এখন মেয়ে তারা যেহেতু আমাকে মেয়ে মনে করে, আমার সেখান থেকে দায়িত্ব অটোমেটিকই চলে আসে। সো ওভাবেই আসলে যতটুকু দায়িত্ব পালন করা যায় ততটুকু করা সম্ভব হচ্ছে। আমার বাবা মার জন্য যেটুকু করছি তার চেয়ে দ্বিগুণ আমি চেষ্টা করি এখানে করার জন্য। সো আল্লাহর রহমতে এটাই আমাদের সুন্দর পরিবারটাকে আসলে একসাথে রাখার চমৎকার ভাবে। জি, আশা করছি এই বন্ধন নিশ্চয়ই আপনাদের সংসারেও রয়েছে, এবং আরো যাদের নাই তারা বন্ধনটা করে ফেলুন। জি জি, আশিকের সাথে আপনার পরিচয় কি? আচ্ছা হ্যাঁ, এটা তো আশিকের সাথে আমার পরিচয় যদি বলি যে ও আমার চেয়ে একটু সিনিয়র, 3-3.5 বছরের সিনিয়র। সো আমরা একটা ইনস্টিটিউশনের মাধ্যমে আর কি পরিচিত হই, এবং এরপরে ওইখান থেকে আমাদের চলে প্রণয় যেটা বলেন। তারপরে আমরা 2014 সালে না 2000 কততে বিয়ে হলো আমাদের? 16তে আল্লাহর রহমতে। 11 শেষের দিকে পরিচয়, 12, 13, 14 বেশি সময় নেই। তখন আমি জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকেছি। 5 বছর মানে ইউনিভার্সিটি শেষ করেই আমি তারপরে অলরেডি গ্র্যাজুয়েশন শেষ, দেন মাস্টার্সে ভর্তি হওয়ার জি যে জাস্ট মানে আমি পরীক্ষা জাস্ট একটা ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ইউনিভার্সিটি, এন্ড দেন আমরা বিয়ে করি, এন্ড তারপরে আবার আমি মাস্টার স্টার্ট করি আর কি। গুড। আপনি আশিক সাহেবের কোন বিষয়ে আকৃষ্ট হলেন? তার এত সুন্দর করে গুছিয়ে কথা বলা। উনি তো আসলে মানে সৌন্দর্য তো কথা বলো পরে আসে, দেখা আমরা মানুষ হিসেবে দেখতে যাকে সুন্দর লাগে তাকে সেটা থেকে অ্যাট্রাক্টেড হই আর কি।
তো সেখান থেকে প্রথম অ্যাট্রাকশন। সেখান থেকেই তারপর গুণ বিচারি। সেই কথার একটা অনবদ্য প্রতিফলন প্রস্তাবটা কে দিয়েছিল? আসলে যদি বলি যে কে আগে প্রপোজ করবে এরকম না, যে ধরেন আমরা কথা বলতে বলতেই মানে আমরা বুঝে গেছিলাম যে না এটাই দুজনকেই, যেহেতু আমাদের মেন্টালিটি সেম সিমিলার, তো আর কি এরকম কোনো একদমই জি ফ্যামিলিগত ভাবে। কত বছর পরে আমাদের মামুনি চলে আসলেন এই ধরনের? আমার মাস্টার্স আমি কমপ্লিট করলাম, তারপরে 2020 সালে আমি শেষের দিকে উনি হলেন, পুরা করোনার মধ্যে গেছে। হ্যাঁ পুরা করোনা খুবই, এবং প্রথম দিকে তো আমার পিপি পরে আমি ডক্টরের কাছে গেছি, এমন অবস্থা ছিল আর কি, মানে ডক্টরের কাছে চেক আপ করতে যাওয়াটাও ভয়ঙ্কর ছিল। ডাক্তাররাও তো দূরে দূরে রাখতেছিল তখন। হ্যাঁ জি জি অনেক মানে তখন একটা ভয়ের মধ্যে ছিল। অবশ্যই সুপ্রিয় দর্শক, আপনারাও তো এই কোভিড এর মহামারীতে যারা পড়েছেন বা তখন কি ধরনের অবস্থা ছিল, চিকিৎসককে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল, এবং তখন একজন নারী গর্ভবতী আপনার ভাবতেই তো তখন কেমন যে সেখানে আমি ট্রিটমেন্ট পাবো কিনা, অন্যরকম একটা টেনশন কাজ করে সকলের প্রতি। আল্লাহর রহমতে আছে সুস্থ সবল আমাদের মামুনি। আচ্ছা তো মামুনি কেমন আছো তুমি? ভালো আছো? মাশাআল্লাহ। এখন পড়াশোনা এবার নার্সারিতে উঠলেন। নার্সারিতে উঠলেন? জি নার্সারিতে পড়ছো তুমি। কবিতা পারো সুন্দর? আমরা সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আজকে যিনি দম্পতি এবং দম্পতি কোল আলো করে এসেছেন যে আমাদের মামুনি, সেই মামুনি এরিশবা হাসানের কাছ থেকে আমরা একটা কবিতা শুনবো, এরপর শুনে আরো অনেক কথা হবে, আড্ডা হবে। মামুনি শুনি একটা কবিতা বলো তো। সুপ্রিয় দর্শক শুনছিলেন যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, এত ডাকি তবু কেন কথা কয় না কেন, কথা কয় না কেন বউ। চমৎকার করে সুন্দর করে কিছু কথা আবৃত্তি করলেন। তো মামুনিকে নিয়ে এখন আপনার, বিশেষ করে আশিক ভাই, আপনি কিন্তু একেবারেই ফ্যামিলিতে তেমন একটা সময় দিতে পারেন না, আপনি সব সময় যে অফিসে চিন্তা ভাবনা করেন মানুষের যে কোম্পানি কিভাবে ডেভেলপমেন্টে এগিয়ে যাবে, সাধারণ মানুষ যারা আপনার ওয়ার্কার যারা কাজ করছেন তাদের নিয়ে চিন্তা ভাবনা করেন, পাশাপাশি আপনি আপনার নিজ কন্যাকে নিয়ে যে কি চিন্তা ভাবনা করছেন, তার ফিউচার প্ল্যান কিভাবে করবেন বলে। এখানে জি থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত আমার সামনেই আছে, খুব বেশি দূরে আসলে যাওয়া লাগছে না। এখানে দৃষ্টান্তটা হচ্ছেন আমার বাবা এবং আমার মা, যেটার প্রয়োগটা আমি আমার নিজের জীবনে দেখেছি। আমি ভাগ্যবান এই জায়গাতে এই কারণে বলবো, আমার ধরেন এডুকেশন থেকে শুরু করে পরবর্তী জীবনের যে একটা পর্যায়ে এসে যে সিদ্ধান্তগুলো নিতে হয়, ধরেন একদম ইনিশিয়ালি যদি চিন্তা করি, ইনস্টিটিউশন থেকে একটা পর্যায়ে গিয়ে সায়েন্স আর্টস কমার্সকে দিব, কোন লাইনে যাব, ওখান থেকে শুরু করে আসলে কোন ইনস্টিটিউশনে পরে ভর্তি হবো, কলেজ ভর্তি, বা এরপরে ট্র্যাকটাকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাব। হ্যাঁ, তো আসলে ওই জায়গাটাতে দেখেছি কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো টেন্ডেন্সি বা কোনো চিন্তাভাবনা আমার বা আমার মধ্যে দেখিনি। ওনারা সবসময় জায়গাটাতে আমাকে ওপেন এবং ফ্রিডম দিয়েছে এই জায়গাটাতে নিজেকে নিজের মতো করে চিন্তা ভাবনা করে আগানোর জন্য। তো সেই একই মানে পদক্ষেপটা আমি ওর ক্ষেত্রে নিতে চাই। যদি একদম মানে খুলে বলি, সেটা হচ্ছে যে ওকে একটা সুন্দর শৈশব দেওয়া হচ্ছে আমার সবচেয়ে বড় লক্ষ্য এই মুহূর্তে। তার শৈশবটা যেন সুন্দর হয়, সুন্দর একটা শৈশব। কারণ আমি আমার কথা যদি বলি, আমার শৈশবটা আমি খুব ভাগ্যবান যে আমি খুব সুন্দর একটা শৈশব পেয়েছি, খুব সুন্দর একটা ছেলেবেলা পেয়েছি পরিবারের কাছ থেকে। এটার জন্য আমি মানে একনিষ্ঠভাবে খুব কৃতজ্ঞ। ওই কারণ মানুষের বেসলাইন ফাউন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং কিছু শিক্ষা পরিবার থেকে যে জিনিসগুলো আসে, পারিবারিক শিক্ষাটা মানুষের জীবন দর্শন এবং জীবনকে তৈরি করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, এবং এটা আপনিও জানেন। তো ওই জায়গাটাতে আমি বলবো যে এখনো যে ওকে কোনো কিছু ডিক্টেট করে দেওয়া, ধরিয়ে দেওয়া, চাপানো, নিজের ইচ্ছাটাকে তার উপরে প্রয়োগ করা, আমি মনে করি জায়গাটাতে আমার ধারণা একটু আলাদা। আমি তাকে আসলে একটা শৈশব বা একটা
ছেলেবেলাটা কৈশোর দিতে চাই, দেন হচ্ছে আসলে ওকে ওই স্বাধীনতাটা দিতে চাই যাতে সে তার মতো করে নিজের ভবিষ্যৎটাকে তৈরি করার ব্যাপারে করে নিতে পারে। জি জি, এখানে আসলে আমার কোনো করে দিতে চাই। জি জি, চাপিয়ে দিতে চাচ্ছি না। হ্যাঁ, কিছু জায়গাতে তাকে হয়তো বা কিছু কনসালটেন্সি বা গাইডেন্স যেটা প্রয়োজন সেই জায়গাটা দেওয়ার জন্য সময় হয়তো বা আমি থাকবো, কিন্তু শুরু থেকে তাকে একদম তার চিন্তা ভাবনাটাকে কাস্টমাইজ করে একটা দিকে ধরিয়ে দেওয়া যে এই ট্র্যাকে তুমি যাও বা এই লাইনে তুমি হাঁটো, আমার মনে হয় ওই জায়গাটাতে এই জায়গাটা ওপেন রাখাটা হচ্ছে প্রয়োজন তুলনামূলকভাবে। জি, এই জায়গাটাকে তাদেরকে ফ্রি রাখতে হবে, সে তার মতো করে এক্সপ্লোর করুক এবং পরবর্তীতে সে বুঝুক যে কোন জিনিসটা তাকে বেশি টানে, তাকে খুব বেশি ইন্সপায়ার করে। এই তো ভাবি একটা কর্মজীবী নারী হিসেবে জি, আপনি, আমি যদি বলি যে আপনি আপনার এই কন্যাকে নিয়ে, জি, প্রথমত আপনি বলছিলেন যে কখনো কোনো ধরনের টেনশন আপনার কাজ করে না, যেহেতু আপনার মা রয়েছে, শাশুড়ি আপনার মা, জি, জি, মায়ের কাছে আছে জি, আমার সন্তান জি, নির্বিঘ্নে। জি, কিন্তু কর্মজীবী নারীদের যে জায়গায়, বর্তমানে তো অনেক কর্মজীবী নারী আছে, জি, এখন সবাই তো আপনার মতো সৌভাগ্যবান না না। যে হয়তোবা শাশুড়ি বা মার সান্নিধ্য পান না। জি, জি, তো সন্তানকে মানুষ করতে হয় তখন ডে কেয়ার। জি, আমি জি, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে ডে কেয়ারের যে ব্যবস্থাটা, জি। আমাদের দেশে কিন্তু এই সংখ্যাটা এখন বাড়ছে বাড়ছে। ডে কেয়ারটা। জি, অর্থাৎ এই ডে কেয়ারে সন্তান রেখে একজন কর্মজীবী নারী যখন তার কর্মক্ষেত্রে কাজ করেন, জি। তখনকার পরিস্থিতি কি ধরনের হয়, যদিও আপনি সেটা জানেন না, অনুভব করেন না, কিন্তু আপনার কাছে মা হিসেবে ডে কেয়ারের প্রতি আপনি এটাকে কিভাবে সমর্থন দিবেন বা এটাকে জি। কিভাবে দেখবেন? আসলে ডে কেয়ার জিনিসটা আসলে আমাদের দেশে যদিও একটা নতুন কনসেপ্ট, বাট আমার মনে হচ্ছে বা আমি তো আমার কলিগদেরকে দেখছি তারা বাচ্চাদেরকে রাখছেন, এবং ডে কেয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টটা আরো ভালো হচ্ছে, বিকজ ওরা কিন্তু অনেকগুলা বাচ্চার সাথে একসাথে আছে। আচ্ছা। তো আমরা যেটা জানি বা আমরা যখন ডক্টরদের সাথে কথা বলি, আমাদের কিন্তু বারবারই বলে যে বাচ্চারা কিন্তু আসলে বাচ্চাদের থেকেই শিখে। তারা যখন একই রকমের একই বয়সের বা তাদের গ্রুপে থাকে, তারা কিন্তু ওখান থেকেই শিক্ষাটা পায়। এবং আমি দেখেছি যে খুব এই ব্যাপারটা আসলে সত্যি। এবং আমি যখন আমার বাচ্চা এবং একটা ডে কেয়ারে থাকছে একটা বাচ্চাকে যখন আমি একসাথে দেখি, আমি কিন্তু দেখি ডে কেয়ারের বাচ্চারা কিন্তু অনেক ম্যাচিওর। মানে ওদের জন্য আমাকে যেমন, ও যেহেতু একমাত্র বাচ্চা বাসার, খুবই প্যাম্পার্ড, ওর জন্য কিন্তু শেয়ারিং জিনিসটা ডিফিকাল্ট। বাট ডে কেয়ারের বাচ্চাদের কিন্তু আমি দেখেছি যে এই কোনো প্রবলেমটা তখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। হ্যাঁ, এবং তাদের কিন্তু খুব সুন্দর একটা রুটিনে, কারণ সবগুলা বাচ্চাকে তারা একসাথে দেখছে, একসাথে খাচ্ছে, তারা তাদের যে মোটর স্কিলগুলো আছে, খাওয়া দাওয়া, খেলাধুলা করছে, সবার সাথে মিশছে। এবং আমার মনে হয় কি যে বাচ্চাদের ডে কেয়ারে আমাদের যে ভুল কনসেপ্টটা যে বাচ্চাদেরকে মারা হচ্ছে, এই হচ্ছে, বাট এগুলো কিন্তু আসলে 98%ই আমাদের আসলে এগুলো মিসকনসেপ্ট। কারণ আমরা নতুন একটা জায়গায় কোনো একটা নতুন একটা আরেকজনের কাছে দিয়ে আসতেছি, এই জিনিসটা আমাদের রক্তেও কিন্তু এখনো নাই। কারণ আমরা পর্যন্তও কিন্তু ডে কেয়ার চিন্তা, কারণ আমার প্যারেন্টসও কিন্তু চিন্তা করতে পারে নাই কখনো যে আমাকে ডে কেয়ারে রাখবে। বা এখনো যখন আমি মাঝে মাঝে বলি যে ওকে একটু প্রি স্কুলে যখন আমি দিতে চাচ্ছিলাম যে একটু থাকুক কিছুক্ষণ, তখনও কিন্তু আমাকে ফেস করতে হয়েছে যে অনেক ছোট, ও থাকতে পারবে না, ও কান্নাকাটি করবে। কিন্তু আসলে এগুলা বাচ্চাদের জন্য আমার মনে হয় যে ওদের মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য ডে কেয়ারটা বা প্রি স্কুলটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। এবং এটা আমাদের দেশে এখন যারা ডে কেয়ার করছেন তারা কিন্তু খুবই ডেভেলপড এবং ট্রেনার এনে তারা অনেক ট্রেনিং দিয়ে তারপরেই কিন্তু বাচ্চাদের রাখছেন। কারণ আমাদের কর্মক্ষেত্রে যারা মারা, তারা দেখা যায় যে 60-70% দেখা যায় এখন ডে কেয়ারের উপরে নির্ভরশীল। সো যার বাসায় সাপোর্ট নাই, আমার মনে হয় যে একটা কাজের লোকের কাছে বাচ্চা রেখে আসার চেয়ে আমি একটা ডে কেয়ারে, ভালো একটা ডে কেয়ারে বাচ্চাকে রেখে আসলেও আমার মনে হয় যে আমি মেন্টালি অনেকটা রিলিফে থাকতে পারবো, কারণ একটা সার্ভেলেন্সের মধ্যে থাকছে এবং সব ধরনের আমার সাথে ভিডিও কল করছে বা আমি সবসময় দেখতে পাচ্ছি, কারণ ভিডিও তাদের কাছে ক্যামেরা থাকছে, তারা কিন্তু আমরা সবসময় দেখতে পাচ্ছি আমার বাচ্চা কি করছে। তো ওই যে মিসকনসেপশনটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে, না হলে আসলে মেয়েরা কাজ করবে কিভাবে, মারা কাজ করবে কিভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, ভালো লাগলো। আর বাবার কাছ থেকে শুনলাম যে মামুনিকে নিয়ে তার চিন্তা ভাবনার কথা, স্যাক্রিফাইস মেন্টালিটি তার, ঠিক আছে, সে তার নিজের মেধা, নিজের
লাইফটাকে একটা মানে নিজের মতো করে গড়বার কিন্তু বাবার কাছে সুযোগ, যে আমার কোনো কিছু আমি চাপিয়ে দিতে চাই না। তো মা হিসেবে আপনার প্রত্যাশা কেমন? আমার প্রত্যাশা বলতে যে আমার করণীয় হলো ওকে ওর ভিতটা শক্ত করে দেওয়া, সো দ্যাট ওর ডানাটাও মেলতে পারে। সো আমার চিন্তাধারা হলো যে ওর যতগুলো স্কিল ডেভেলপ করার দরকার আছে, যত ধরনের জায়গায় আমার বা আমার অ্যাজ আ প্যারেন্ট আমার কাজ করার জায়গা আছে, সবগুলাকে আমি করে দিতে চাই, সো দ্যাট ওর যাতে কখনো মনে না হয় যে উফ গানটা শিখলাম না, মা গানটা ছোটবেলায় শিখালো না, আমি তো তাইলে গায়িকা হতে পারতাম, বা নাচটা আমার এত পছন্দ, নাচটা মা শিখালো না, আমি তো তাইলে নাচতে পারতাম। সো এই জায়গাগুলা থেকে আমার মনে হয় যেটা যে ওর যে স্কিলগুলা দরকার, ওর নিজের ওর ক্যারিয়ার কি হবে বা ওদের সময়কার ক্যারিয়ার স্টেটাস কেমন হবে আমি জানি না, কারণ ওদের যে জেনারেশনটা মানে জেনারেশন আলফা, ওরা আসলে আমাদের মতো নর্মাল চাকরি করবে কিনা আমি জানি না, তখনকার সিচুয়েশন কেমন হবে। সো ওর যে স্কিলগুলো আমার ডেভেলপ করে দেওয়াটা হলো আমার মেইন টার্গেট, যে আমি ওর বয়স অনুযায়ী, অবশ্যই প্রেশার না, বাট বয়স অনুযায়ী ওকে সবগুলা জায়গায় জায়গা করে দেওয়া, সো দ্যাট ওর পাখাটা মেলতে পারে ওর ফিউচারে, যে এটাই আমার ইচ্ছা। আচ্ছা, যাই হোক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে সব শেষ। আমরা আশিক ভাই আপনার কাছে একটু যাবো, সেটি হচ্ছে যে শুরুতেই আপনি বলছিলেন যে ফ্যামিলি ম্যান হিসেবে হওয়াটা আপনার জন্য মানে একটু চাপ, বলতে গেলে বেশিরভাগ সময়ই আপনি আপনার কর্মক্ষেত্রে নিয়ে থাকেন, এবং বাসার যে কাজগুলো সেটি হচ্ছে তার মা বা আপনার মা, আপনার বোন, হ্যাঁ সবাই মিলে সুন্দরভাবে আপনার সন্তানকে টেক কেয়ার করছেন বা সবকিছু করছেন। তো সন্তানকে আপনারা যেমন কর্মজীবী, আমরা তো বাবারা তো কর্মজীবী, এটা তো ডেফিনেটলি যখন কর্মজীবী মায়েদের প্রশ্ন চলে আসে, তখন একটা প্রশ্ন এখানে সব বরাবরই কিন্তু চলে আসে, সেটা হচ্ছে যে সন্তানকে সময় দেওয়ার একটি বিষয় বা সন্তানকে নিয়ে যে সময় কাটানোর বিষয়। আপনি কোন সময় সন্তানকে সময়, বা আপনারা দুজন মিলে কখন কোন সময় সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা যে সময়টা একজন সন্তান হিসেবে আশা করে যে তার বাবার কাছ থেকে একটু সময় পাওয়া, সেই সময়টুকু আপনি কখন এটাকে সিলেক্ট করেন, বা বছরের শেষে অন্তত কোথাও অন্তত দূরে কোথাও যান কিনা অন্তত কিছু সময় স্পেন্ড করার জন্য? একদম ছোট থেকে যদি বলি, প্রতিদিন চেষ্টা করি বাসায় আসার পর অ্যাটলিস্ট মানে ও ঘুমানোর আগ পর্যন্ত কিছুটা সময় তার সঙ্গে খুনসুটি, একটু খেলাধুলা করা, বা একটু তার সাথে কোনো একটা অ্যাক্টিভিটিসে এঙ্গেজ থাকা, সেটা যে কোনোভাবেই হোক, সেটা চেষ্টা থাকে একটা ডেইলি বেসিসে বলছি আপনাকে। আচ্ছা, যদি উইকলি যাই, ছুটির দিনগুলোতে আমাদের চেষ্টা থাকে যে ওকে নিয়ে ওর পছন্দের কোনো জায়গায়, সেটা হতে পারে কোনো আউটিং, কোনো একটা খোলা মানে ওপেন কোনো স্পেসে, অথবা হতে পারে কোনো একটা বাইরে কোনো একটা সোশ্যালাইজিং করার মতো কোনো একটা জায়গায় যদি, বা কারো বাসায়, বা এমন কোনো জায়গায় যেখানে গেলে ও পছন্দ করে, ও সময় কাটাতে বেশি পছন্দ করে, এমন জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা থাকে উইকলি বেসিসে। আর ছুটিগুলোকে আসলে থ্যাঙ্কস টু হার মাদার, ও আসলে প্ল্যানগুলোকে এমনভাবে ইনিশিয়েট করে যে আমাদের ছুটিগুলোকে আমরা এমনভাবে মার্চ করে নিই, এবং আমরা সিলেক্ট করি জায়গাগুলো যেখানে ধরেন গেলে জন্য অ্যাটলিস্ট ওর কাছে একটা মানে আমাদের চেষ্টা থাকে প্রত্যেকটা জার্নিতে গিয়ে, মানে ঢাকার বাইরের দূরের জার্নিগুলোর কথা বলছি, সেখান থেকে আসার পরে যেন একটা মেসেজ নিয়ে, একটা মেসেজ যেন তার কাছে থাকে, এই আউটিং থেকে কি শিখলাম। সো এই তো এইভাবে আসলে বাই রোটেশন চেষ্টা করি, লিমিটেশনসের মাঝেও তারা নিজেদের মতো করে সময়টা ম্যানেজ করে নিয়ে, ওকে নিয়ে এবং ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘুরে আসা, একটু রিফ্রেশিং হয়ে আসা, একটু ধরেন এয়ার চেঞ্জ করে নিয়ে আসা, যাতে আবার, কারণ আমরা তো আসলে এখন সব মেশিন হয়ে গেছি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খালি বলে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, লিটারেলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে এক্সিস্ট করে খুব কম। যারা পারে, থ্যাঙ্কস টু দেম, আমি মানে দে আর দ্য গ্রেট ম্যানেজার্স আমি বলবো, বাট এর বাইরে আসলে পরিবারকে সময় দেওয়া, তাদের সঙ্গে কোনো জায়গায় একসঙ্গে যাওয়া, সফর করা, আবার আসা, ওখানে স্টে করা, এই জিনিসগুলো, এই মোমেন্টসগুলো, এই মেমোরিগুলো আসলে খুবই মানে 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 এসেনশিয়াল মানুষের জীবনে, কারণ এই সময়টা আসলে থাকে না, অনেক প্রয়োজন। কারণ মানে যদি ওভাবে বলি, আমার এই পুতুল তার পুতুল থাকবে না, শি ইজ গোয়িং টু মানে গোয়িং সো ফাস্ট। সো খারাপ লাগে ওটাই যে আসলে এই পুতুলটা তার পুতুল, সবসময় যদি পুতুলটাকে পুতুলের মতো রাখতে পারতাম। তারপরে চেষ্টা করি নিজের দায়িত্বের মধ্যে থেকেই নিজের আসলে যেটা বলছিলাম যে বাসায় সময় দেওয়াটা আমার জন্য একটা বড়
আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার জায়গা থেকে। তারপর হচ্ছে যে মানে এটা হচ্ছে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাদের সঙ্গে আমার বিলঙ্গিংনেসটা, কমিটমেন্টটা, কানেকশন, অ্যাটাচমেন্টটা রাখা এবং সেটাকে ক্যারি অন করা রিয়েলি ইম্পর্টেন্ট। আসলে সব যারা কাজ করেন বা ব্যবসা যাই করেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেটা বলছিলেন যে এভাবে আসলে প্ল্যানগুলো করে থাকি যাতে কিছুটা সময় অ্যাটলিস্ট ওদের সঙ্গে ট্রান্সফার করা যায়, কিছু মেমোরি তৈরি করা। জি জি রাইট রাইট জি, মানসিক বিকাশে এবং মানে অবশ্যই অবশ্যই এটা কোনো বিকল্প নেই। এই জিনিসটা আসলে করতে হয়, এটা করতে হবে এবং সবার জন্যই প্রযোজ্য এটা আসলে। জি, ভাবি আপনার কাছ থেকে আসবো হচ্ছে যে কর্মজীবী নারীরা যারা আছেন আমাদের সমাজে, এখন নারীরা শুধুমাত্র ওই রান্না বান্নার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে নারাজ, একেবারেই তারা স্ব কর্মক্ষেত্রে বা নিজে উদ্যোগে ফ্রিল্যান্সিং করে কিন্তু ভালো হাজবেন্ডের থেকেও ভালো বেশি রেভিনিউ জেনারেট করছে সংসারে। তো সেই দিক থেকে আপনি এবার কর্মজীবী একজন নারী এবং সন্তানের মা হিসেবে অন্যান্য কর্মজীবী যারা নারী আছে তাদের উদ্দেশ্যে বলবেন, এবং যারা কর্মজীবী হতে চাচ্ছেন বা কোনোভাবেও মানে সুযোগ পাচ্ছেন না, বা তারা ভাবছেন যে সংসারে কাজ করে রান্না বান্না করে সময় পাচ্ছি না, তাহলে আবার কিভাবে আমি নিজেকে গোছাবো সাজাবো, এই কারণে মনোক্ষুণ্ণের একটা ব্যাপার হয়ে থাকে। এবং দেখা গিয়েছে বিশেষজ্ঞ বিভিন্ন চিকিৎসকরা কিন্তু বলে থাকেন তাদের ভেতরে কিন্তু একটা ট্রমা কাজ করে। তো আপনি যেমন একদিকে শুধুমাত্র আপনার যে শাশুড়ি মা তিনি সাহায্য পাচ্ছেন, সেটি না ধরেন আপনার ননদ বা আপনার ফ্যামিলি থেকে সাহায্য পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে ডে কেয়ার, যেমন আমি ডে কেয়ার সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম। কিন্তু যারা এই কর্মজীবী নারী প্রতি ইচ্ছা পোষণ করছেন যে তার সন্তানকে রেখে, এবং নারীরা যে আজকে পিছিয়ে নেই, তারও তো আপনি একজন মডেল, হ্যাঁ আপনি কাজ করছেন কর্মক্ষেত্রে এবং আপনার মেধার বিকাশের আপনি একটু সুযোগ করে দিচ্ছেন। তো সেই সুবাদে অন্যান্য নারীদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ, বা যারা মা আছেন তাদের ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে আসবার ব্যাপারে কি ধরনের পরামর্শ আপনি দিতে পারেন? যেটা হয়েছে যে মানে আমাদের মাদের হয় কি, মানে বাচ্চা হওয়ার পরে যখন আমরা আবার কর্মস্থানে ফেরত যাব, এই টাইমটা আসলে খুবই ডিফিকাল্ট, যে কিভাবে যাব বা গেলে কি হবে। কিন্তু আমরা যদি একটু সাহস করে ফেলি, আমার মনে হয় কি সব ম্যানেজ হয়ে যায়। সো আমাদের একটা সাহসের ব্যাপার, জাস্ট নিজের মনটাকে অবশ্যই অনেক শক্ত করতে হয়। কারণ প্রথম যেদিন আমার মনে আছে, এটা মনে হয় না কখনো ভুলতে পারবো, প্রথম দিন ওকে রেখে যখন আমি অফিসে গিয়েছি, আমি গাড়িতে কান্না করতে করতে গিয়েছি যে আমি কিভাবে, মানে আমি ওকে কিভাবে রেখে যাচ্ছি। কিন্তু যখন আমি অফিসে গেলাম, যাওয়ার পর আমি আবার নিজের কাজে ঢুকে গেলাম এবং দেখলাম যে না, ও অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন নিজের যে ফুলফিলমেন্টের যেই মানে খুশিটা, কারণ কাজ করার মধ্য থেকে আসলে কিন্তু আমি আমার খুশিটাকে পাই, যে আমি একটা অ্যাচিভমেন্ট পাচ্ছি। অবশ্যই মা হিসেবে মার দায়িত্বের অ্যাচিভমেন্ট অন্যরকম, কিন্তু এটার কিন্তু আসলে কোনো রেওয়ার্ড নাই বা রেকগনিশন নাই। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সেই রেকগনিশনটা বা যে সেই রেওয়ার্ডটা কিন্তু পাচ্ছি আমার ক্ষেত্রে, ওই যে স্যাটিসফ্যাকশনটা না, ওটা আসলে ডিফারেন্ট। সো যখন আমি দেখলাম যে না, এটা আমাকে মা হিসেবে আরো স্ট্রং করতে সাহায্য করেছে, তখন হয়তো আমি বাসায় থাকলে বা আমি যদি কোনো কাজের মধ্যে না থেকে খালি বাচ্চাকে একটা টাইম পর্যন্ত নিতাম বা থাকতাম, তাহলে আমার মনে হয় কি যে আমি অনেক ন্যারো মাইন্ডেড হয়ে যেতে পারতাম। আমার মনে হয়েছে যে আমি কর্মক্ষেত্রে আসার থেকে আমার বাচ্চাও যেমন এখন নিজে থেকে অনেক কিছু পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখেছে, যেটা ওর ফিউচার লাইফে যে অনেক বড় একটা হেল্প করবে। এবং আমার মানে নিজস্বতা কিন্তু আমি হারাতে দেইনি, বা আমার নিজের অ্যাচিভমেন্টগুলা বা আমার নিজের শখগুলো আমি পূরণ করতে পারছি, বা আমি আমার নিজের জিনিসগুলোকে আমি রাখতে পারছি। সো আমার মনে হয় জাস্ট একটু সাহস করে যদি আমরা করে ফেলতে পারি, মেয়েরা সবকিছু করতে পারে, মেয়েরা সবকিছু ব্যালেন্স করতে পারে। তার মানে শুধুমাত্র ইচ্ছা শক্তি যারা দেখছেন আমাদের এই স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি, শুধুমাত্র আপনাদের ইচ্ছা শক্তি পারে আপনাদেরকে এই কর্মজীবী নারী হয়ে ওঠা পেছনে অর্থাৎ অবদান রাখতে, নাকি কর্মজীবী নারী হয়ে আপনারা আপনাদের নিজ যেটি বলছিলেন যে সাংসারিক ক্ষেত্রে অনেক সময় এই স্বীকৃতি পায় না বা সচরাচর দেয়াই হয় না, পাশে বসে আছেন শুনছেন, কিন্তু তিনি কিন্তু
সারেন্ডারই করে ফেলছেন, উত্তর কিন্তু দিচ্ছেন না। সেই সুবাদে আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু নানা রকম জীবন গল্পে ভরা, এবং আজকে আমি বিশেষ করে আমি স্পেশালি ধন্যবাদ জানাই যে একটু আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, ছোট্ট একটা জাস্ট একটা মানে ফুটনোট। সেটা হচ্ছে যে এই জায়গাটাতে মানে ওয়ার্কিং ওমেন যারা প্রেগনেন্সির পরে আমাদের দেশে মেয়েরা যখন কাজে যোগদান করে, এই জায়গাটাতে যদি তার যেখানে সে কাজ করছে কর্মী বান্ধব প্রতিষ্ঠান হওয়া এবং পাশাপাশি সহকর্মীদের যে একটা সহাবস্থান, একটা কোঅপারেটিভ টেন্ডেন্সি, কারণ এটা কিন্তু তার ফেজ 2 ক্যারিয়ারের। আমি একজন ওয়ার্কিং ওম্যানের কথা বলছি, প্রেগনেন্সির আগে উনি জিনিসগুলোকে যেভাবে দেখছেন তার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ডিলেমা কাজ করে। আমি যে আবার যাচ্ছি আমার কাজের জায়গাতে, সবকিছু তো আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছে, আমার প্রতি সবার দৃষ্টিভঙ্গি কেমন হবে, আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত, পার্সপেক্টিভটা নিয়ে সবাই কিন্তু খুব চিন্তিত থাকে। সো ফেজ 2টা কিন্তু শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, শুরু করে দেওয়াটা। শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে যে আস্তে আস্তে ওনারা কিন্তু জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে ফেলেন, অ্যাবজর্ব করে ফেলেন। সবাই কিন্তু ওই শুরুটার জন্যই অনেক টেনশন কাজ করে, সবাই যেটা বলছিল, স্ট্রেস ফিল করে, ব্লাডের স্ট্রেস লেভেল বেড়ে যায়, টেনশন হয় যে আসলে ট্রমায় থাকে শুরু হয়। সো ওই জায়গাটাতে কর্মী বান্ধব প্রতিষ্ঠান এবং সহকর্মীদের সহযোগিতাটা এখানে কিন্তু খুব বড় রোল প্লে করে। এই কয়েকটা জিনিস একজন ওয়ার্কিং ওমেনকে বা একজন নিউ মাদারকে কিন্তু তার কাজের জায়গাটায় মানে তার পেশাগত এবং পারিবারিক দুটো জায়গাতে কিন্তু তার যে অবদান এবং তার লক্ষ্য দুইটাই কিন্তু অর্জন করতে যথেষ্ট সহযোগিতা করে। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের খেয়াল রাখাটা খুব জরুরি আসলে। এই খেয়াল রাখার জায়গাটা কিন্তু আপনি হেড অফ এইচআর হিসেবে কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে আপনি আছেন। এবং এবার যদি আপনাকে এইবার একেবারে শেষ প্রশ্নটা করি, চলে আসলে কথোপকথনে, যে আপনার এখানে তো অনেক কর্মজীবী নারী আছেন, এবং এই কর্মজীবী নারীদের ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন চিন্তা ভাবনা থেকে, আপনি এখন হেড অফ এইচআর হিসেবে আপনি তো সেই ব্যথাগুলো দুঃখটা বুঝেই তো তাদেরকে এই সুযোগ সুবিধার জায়গাটা তো আপনি আছেন, এটা তো আপনি দেখেন স্পেশালি। জি, আমাদের চেষ্টা থাকে, এবং ইররেসপেক্টিভ অফ এনি ডিভিশন বা ডিপার্টমেন্ট আমাদের তো সেটআপ আছে, ফ্যাক্টরি আছে, হেড অফিস আছে, সেলস অফিস আছে, ডিস্ট্রিবিউশন অফিস আছে। তো ওই জায়গাটা তো আসলে আমরা এক্সট্রা মানে খেয়াল রাখি এবং সজাগ থাকি এই জায়গাটাতে। এবং আমাদের আসলে মেসেজগুলো দেওয়া আছে মানে ডিপার্টমেন্টগুলোতে বা ডিভিশনাল আকারে, যদি কোনো ওয়ার্কিং যারা নিউলি মাদার যারা আছেন, তারা যদি কোনো ডিসকমফোর্ট বা একটা হচ্ছে কি কিছুটা মানে একটা মানুষের কথা শোনাটাও কিন্তু তার কনসিডারেশন বড় জায়গা, বলার জায়গা বানানো। আমরা কিন্তু ওই জিনিসটাও চেষ্টা করি, কেউ যদি কিছু বলতে চায়, কারো যদি চেষ্টা করার কোনো জায়গা না থাকে, এমন কিছু কাউকে বলতে পারছেন না, দে আর ফ্রি অ্যান্ড ওপেন টু কাম টু মি ডিরেক্টলি, ছেলে ডেস্কেই তারা আসতে পারে এবং সে তাদের ওই ডিসকমফোর্টের জায়গাটাকে নিতে পারে। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে এই জিনিসটাকে ওপেন এবং ফ্র্যাঙ্ক রাখা। আমি জানি না, আই ক্যান নট, মেবি আমি হয়তো সবগুলো সমস্যা সমাধান করতে পারবো না, মেবি নট পসিবল, আমি শুনবো, আই উইল লিসেন টু দ্যাট। জি, ওই চেষ্টাটা আসলে সবসময় ছিল, এখনো রেখে এসেছি। এটা আসলে শিখে দেখে জিনিসগুলো শেখা আসলে ওই আপনি জাস্ট মাইন্ডসেটের কথা জিজ্ঞেস করবেন, ওই মাইন্ডসেটটা আসলে আমি আমার যে প্রতিষ্ঠান আমরা যেখানে কাজ করি, আমরা ওই সেম মনোভাব নিয়ে আসলে এখানে কাজ করে যাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই আজকে যারা অনুষ্ঠান দেখছেন, অনেকের হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন, এবং কর্মক্ষেত্রে ভালো একটা মানব সম্পদ উন্নয়নের একজন অফিসার পাওয়া, এই অফিসার পাওয়া, এটাও কিন্তু অনেক চাপ। যদিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অনেকগুলো কিন্তু হ্যাসেলে করতে হয়, যে আপনি যেমন বলেন যে আমি যদি তাকে বিভিন্ন সুযোগ সুবিধা নাও দিতে পারি, আপনি শুনবো তার কথা, শোনার মধ্য দিয়েও তো একটা মানুষ স্যাটিসফ্যাকশন কাজ করবে, এবং সে যাতে মেন্টালি ফ্রি হতে পারে, তবে পুরো প্রতিষ্ঠানের কাজে কর্মে মন বসবে, প্রতিষ্ঠানকে নিয়ে সে ভাববে কাজ করবে, এইসব প্রয়োজনীয়তা তৈরি করবে। অসংখ্য ধন্যবাদ তাজিমা ইসলাম এবং হচ্ছে আজকে আশিক হাসান, আমাদের স্পেশালি দম্পতি এবং আমাদের সুইট মামনি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাধীনতা জীবন গল্প অনুষ্ঠানটি আমরা সাধারণ মানুষ আমরা যারা আছে আমাদের জীবন গল্পের আলোকে কিন্তু আমরা করে থাকি, এবং বিশেষ করে আজকের এই অতিথি যেসব তাদের জীবন থেকে নেওয়া কথাগুলো বলে গেলেন, তাদের জীবন আমাদের এই জীবন গল্প অনুষ্ঠানে, নিশ্চয়ই এই জীবন গল্প অনুষ্ঠান থেকে তাদের এই কথাগুলো নিয়ে আপনারা আপনাদের জীবনেও কিন্তু প্রতিফলন ঘটাতে পারেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই।